আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 22 জুন রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, অরুণোদয় থেকে বাদ পড়াদের নাম সংগ্রহ করতে নির্দেশ বিধায়কের। কালীনগরে শিকা, নারায়ণপুর বকরিহাওরে আসমা জিপি সভানেত্রী সিলেকশন। ছাত্রভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তাল জিসি কলেজ, দ্বিপাক্ষিক বৈঠকে সমস্যার সমাধান। অসুস্থ ৪৫ রোগীর চিকিৎসায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক তুলে দিলেন বিধায়ক দীপায়ন। জমাদুরের সমস্যা দূর করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান রংপুরে। ভুয়ো খবর রুখতে কড়া আইন আনছে কর্ণাটক, হতে পারে ৭ বছরের জেল, ১০ লক্ষ টাকা জরিমানা। এবং সর্বশেষ খবরটি হলো, জেলা সভাপতিরা ছাড়া সকলে ভোটে লড়তে পারবেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। টিকিটের দাবিদার প্রদেশ কমিটির পদাধিকারীদের স্বস্তি। এবারে শুনুন বিস্তারিত খবর। অরুণোদয় প্রকল্পের অর্থ জুন মাসে পাননি রামকৃষ্ণনগরের ৫,০০০ হিতাধিকারী। এরা শীঘ্রই পাবেন। বাদ পড়ে যাওয়া হিতাধিকারীদের নাম সংগ্রহ করে ২৪ জুনের মধ্যে তার ব্যক্তিগত সচিবের কাছে পৌঁছে দিতে আবেদন জানিয়েছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। গতকাল সনবিলে বিজেপির কার্যনির্বাহী সভা এবং শনিবার নিবিয়ার কার্যনির্বাহী সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিধায়ক বিজয়। বলেন, রামকৃষ্ণনগরে প্রায় ২০,০০০ হিতাধিকারী রয়েছেন অরুণোদয় প্রকল্পে, তবে এ মাসে প্রায় ৫,০০০ হিতাধিকারীর অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। এজন্য তাকে ঘন ঘন ফোন করে খবর নিচ্ছেন হিতাধিকারীরা। দলীয় দায়িত্ববানদের নিজ নিজ এলাকার যারা এ মাসে টাকা পাননি অরুণোদয় প্রকল্পের, তাদের নাম সন্নিবিষ্ট করতে অনুরোধ জানিয়েছেন। বলেন, তার ব্যক্তিগত সচিবের নেতৃত্বে কিছু যুবক হিতাধিকারীদের নাম কম্পিউটারে আপলোড দিচ্ছে। তাদের কাছে নাম এবং প্রয়োজনীয় কাগজ পাঠিয়ে দিলে এরা যথাস্থানে পৌঁছে দিবে। এরপর সবাই পাবেন। তাই দলীয় কর্মকর্তাদের এ বিষয়ে যত্নবান হয়ে ২৪ জুনের মধ্যে নামগুলি আপলোড করতে অনুরোধ জানিয়েছেন বিধায়ক বিজয় মালাকার। অপরদিকে কালীনগরের শিকা, নারায়ণপুর বকরিহাওরে আসমা জিপি সভানেত্রী সিলেকশন। হাইলাকান্দির কালীনগর জিপির জিপি সভানেত্রী হলেন শিকা সিংহ। অন্যদিকে নারায়ণপুর বকরিহাওর জিপির সভানেত্রী হিসেবে সিলেকশন হয়েছেন আসমা বেগম বড়ভূইয়া। সিলেকশন হয়ে শনিবার সমর্থকদের নিয়ে র্যালি বের করে আনন্দ উল্লাসে মেতে উঠেন নবনির্বাচিত কালীনগর জিপি সভানেত্রী শিকা সিংহ। তিনি পোলারপাড়ের বাসিন্দা রঞ্জন সিংহের স্ত্রী। হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লক কার্যালয়ের সংখ্যাগরিষ্ঠ সমর্থনে কালীনগর জিপি সভানেত্রী সিলেকশন হন শিকা সিংহ। কালীনগর জিপির ১০ জন নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ ওয়ার্ড সদস্যের মধ্যে ৯ জনের সমর্থন পেয়ে জিপি সভানেত্রী হন শিকা। জিপি সভানেত্রী হয়ে শিকা বলেন, বিগত কয়েক বছর কালীনগর জিপিতে লাগামহীন দুর্নীতি হয়েছে। দুর্নীতির ফলে থমকে দাঁড়িয়েছে কালীনগরের উন্নয়ন। জিপির রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত বেহাল। তিনি বলেন, এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকারের নেতৃত্বে কালীনগর জিপির উন্নয়ন হবে। জিপির উন্নয়নে কোনো গাফিলতি করবেন না এবং দুর্নীতি প্রশ্রয় দেবেন না। এদিকে শনিবার নারায়ণপুর বকরিহাওর জিপি সভানেত্রী হিসেবে সিলেকশন হয়েছেন আসমা বেগম বড়ভূইয়া। জানা গেছে, মোট ৭ জন নির্বাচিত জনপ্রতিনিধির সমর্থন পেয়ে জিপি সভানেত্রী হয়েছেন আসমা বেগম বড়ভূইয়া। অপরদিকে ছাত্রভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তাল জিসি কলেজ, দ্বিপাক্ষিক বৈঠকে সমস্যার সমাধান। জিসি কলেজের ছাত্রভর্তি প্রক্রিয়া শাখাভিত্তিক গুগল ফর্ম পূরণ করে টোকনের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এতে পড়ুয়াদের পার্সেন্টেজ নিয়ে শুক্রবার থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। শনিবার এ বিষয়ে ছাত্র সংগঠন এবিভিপি সহ কলেজের পড়ুয়ারা ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময়ে কলেজের প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। পড়ুয়াদের ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের ফলে জিসি কলেজ চত্বরে এক সময় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। টানা প্রতিবাদে ছাত্রছাত্রীরা তাদের দাবি নিয়ে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্রছাত্রীদের অসন্তোষ প্রত্যক্ষ করে কলেজ কর্তৃপক্ষ কিছু সময়ের জন্য ভর্তি প্রক্রিয়া স্থগিত রেখে জেলা প্রশাসন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা কলেজে ছুটে গিয়ে ছাত্র সংগঠন ও পড়ুয়াদের সঙ্গে নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে টানা ২ থেকে ৩ ঘন্টা আলোচনার পর শুক্রবার থেকে শনিবার দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত যেসব ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তাছাড়া অসংখ্য হারে যেসব টোকেন জেনারেট হয়েছে সেগুলো বিষয়ভিত্তিক মেরিট হিসেবে সাজিয়ে যেসব বিভাগে খালি জায়গা রয়েছে সেগুলোতে সংরক্ষণ অনুযায়ী মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের তালিকা আজ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। সোমবার থেকে সেই মেরিট তালিকা অনুযায়ী কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তাছাড়া আগামী 23 ও 24 জুন থেকে শিলচর জিসি কলেজে ফের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ। এই ছাত্র ভর্তি প্রক্রিয়াকে সুন্দর ও সুফলভাবে এগিয়ে নিতে স্থানীয় প্রশাসন সহ পড়ুয়াদের সহযোগিতা কামনা করেছেন কলেজ অধ্যক্ষ। এদিকে প্রশাসনের উপস্থিতিতে আয়োজিত বৈঠকের মাধ্যমে নেওয়া সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এবিভিপি সহ কলেজের পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অপরদিকে অসুস্থ 45 রোগীর চিকিৎসায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক তুলে দিলেন দীপায়ন চক্রবর্তী। অসুস্থ 45 ব্যক্তির মধ্যে শনিবার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তি যারা বিভিন্ন অসুস্থতায় ভুগছেন তাদের চিকিৎসার জন্য সরকার এই আর্থিক সহায়তা প্রদান করেছে। এদিন তারাপুরে বিধায়কের জনসংযোগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেকগুলো বন্টন করা হয়। চিকিৎসাজনিত সাহায্য হিসেবে মোট 12,15,000 টাকার চেক বন্টন করা হয়। দীপায়ন চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে রাজ্য সরকার দুস্থ লোকদের সাহায্য করার জন্য উল্লেখযোগ্য কাজ করছে। আয়ুষ্মান ভারত কার্ডের অধীনে চিকিৎসা সহায়তায় ভারত সরকার যে বিশেষ উদ্যোগ নিয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য হলো হঠাৎ করে কারো চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা। গত 1 বছরে শিলচরে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অধীনে 50 লক্ষ টাকার চেক বন্টন করা হয়েছে জানান বিধায়ক দীপায়ন। এই বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আসামের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অর্থ মূলত প্রাকৃতিক দুর্যোগ, চিকিৎসা এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য ব্যবহৃত হয়। যারা এই সুবিধা পেয়েছেন তারা প্রত্যেকেই দরিদ্র এবং আর্থিকভাবে দুর্বল। তিনি জানান, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বর্তমান সরকার উন্নয়নের ক্ষেত্রে বড় অগ্রগতি করেছে। তিনি জানান, আগের সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার দিকে এরকম উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনাও করেনি, কিন্তু বর্তমান বিজেপি সরকারের আমলে আর্থিকভাবে যাতে কেউ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হন এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষে অসংখ্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যার সুফল পাচ্ছেন সাধারণ মানুষ। বলেন, শিক্ষা থেকে স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই কেন্দ্র ও রাজ্য সরকারের যোগ্য নেতৃত্বে গত কয়েক বছরে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। বিধায়ক বলেন, শিলচর এলাকার দরিদ্রদের জন্য কাজ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তার কথায়, মুখ্যমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় শিলচরের সার্বিক উন্নয়নে যেসব প্রকল্পের কাজ চলছে তার সুফল ইতিমধ্যেই পেতে শুরু করেছেন শহরবাসী। শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামাঞ্চলেও বিভিন্ন প্রকল্পের অধীনে কাজ চলছে। বিশেষ করে কাজের স্বচ্ছতার উপর বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানান বিধায়ক। এদিনের অনুষ্ঠানে বিজেপির মধ্য শহর মণ্ডলের সভাপতি হীরক চৌধুরী সহ দলের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে জমাজলের সমস্যা দূর করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান রংপুরে। শিলচর পুর নিগমের 4 নম্বর ওয়ার্ডের পূর্বতন 5 নম্বর জমাজল নিষ্কাশনের লক্ষ্যে শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক হারে উচ্ছেদ অভিযান চালানো হয়। দিনভর অভিযানে খাস জমি দখলে রাখা 3টি বাড়ির কিছু অংশ সহ বেশ কিছু বাড়িতে এদিন উচ্ছেদ অভিযান চালানো হয়। জনগণের স্বার্থে উদারবন্দির বিধায়ক মিহির কান্তি সোম সরেজমিনে উপস্থিত থেকে এই উচ্ছেদ অভিযান প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, বৃহত্তর রংপুর অঞ্চলের গঙ্গাপাড়া ও শান্তিপাড়া এলাকার জল নিষ্কাশন সমস্যা নিয়ে দীর্ঘ বছর ধরে অভিযোগ জানিয়ে আসছেন স্থানীয়রা। 2021 সাল থেকে অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় এবার অভিযানে নামে জেলা প্রশাসন। যদিও গত মে মাসে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পৌরসভার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এলাকায় উপস্থিত হয়ে এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিসূচনা জারি করেন। জানা গেছে, প্রশাসনিক পর্যায়ে দখলকারীদের সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য সেবার 1 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই হিসেবে আজ থেকে ঠিক 10 দিন আগে
প্রশাসনিক পর্যায়ে উচ্ছেদকারী দল এলাকায় উপস্থিত হন, কিন্তু সেবারও কিছু স্বার্থান্বেষী স্থানীয় লোকের পক্ষ থেকে খানিকটা প্রতিরোধ গড়ে তোলায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এক্ষেত্রে সঠিক নথিসহ ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেন। শনিবার সেই নথির ভিত্তিতেই গঙ্গাপড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। যদিও এ যাত্রায় সকালের দিকে খাস জমি দখলকারীদের পর্যাপ্ত সময় দেওয়া হয়, কিন্তু বিকেলের দিকে পরিস্থিতি সেই অবস্থানে থাকায় প্রশাসন রুদ্রমূর্তি ধারণ করে কোনো ধরনের প্রতিরোধ তোয়াক্কা না করে ব্যাপকভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিনের উচ্ছেদ অভিযান চলাকালীন ভারতীয় জনতা পার্টির পক্ষে পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ রায়, বিজু চন্দ্র, মানসী শুক্লবৈদ্য সহ স্থানীয় নাগরিকরা। অপরদিকে ভুয়ো খবর রুখতে কড়া আইন আনছে কর্ণাটক। হতে পারে 7 বছরের জেল, 10 লক্ষ টাকা জরিমানা। ভুয়ো খবর ও মিথ্যা প্রচারে রাশ টানতে কড়া পদক্ষেপ নিচ্ছে কর্ণাটকের কংগ্রেস সরকার। কর্ণাটক মিস ইনফরমেশন এন্ড ফেক নিউজ অ্যাক্ট নামে একটি কঠোর আইনের খসড়া প্রস্তুত করেছে সরকার, যেখানে ভুয়ো খবর ছড়ালে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য হতে পারে। এই আইন বলবৎ হলে শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, নির্বাচনী প্রচার, রাজনৈতিক ভাষণ এবং সভা সমিতিতে বলা বক্তব্য এর আওতায় চলে আসবে। ফলে রাজনৈতিক দল বা প্রার্থী যদি মিথ্যা তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করতে চান, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রস্তাবিত আইনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামে আপত্তিকর বা বিভ্রান্তিকর পোস্ট সরানোর পূর্ণ ক্ষমতা রাজ্য সরকারের হাতে দেওয়া হয়েছে। রাজনৈতিক মঞ্চে দেওয়া মিথ্যা বা বিভ্রান্তিকর বক্তব্য নিয়েও ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন। পাশাপাশি ধর্মীয় প্রতীক, স্লোগান, দেবদেবীর ছবি বা মন্তব্য বিকৃতভাবে উপস্থাপন করলেও সেই অপরাধ এই আইনের আওতায় পড়বে। গঠন করা হবে 6 সদস্যের একটি রেগুলেটরি বোর্ড, যারা স্বতঃপ্রণোদিত হয়ে ভুয়ো খবর চিহ্নিত করতে পারবে এবং জনসাধারণও তাদের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন। এছাড়া গঠন করা হবে বিশেষ আদালত, যেখানে দ্রুত শুনানির মাধ্যমে ভুয়ো খবর সংক্রান্ত মামলা নিষ্পত্তি করা হবে। দেশে এমন আইন হবে প্রথম, কারণ এখন পর্যন্ত দেশের প্রচলিত আইনে সরাসরি রাজনৈতিক ভাষণ বা নির্বাচনী প্রচারে চড়ানো ভুয়ো খবর নিয়ে পৃথক কোনো বিধান ছিল না। কর্ণাটক সরকারের এই পদক্ষেপ সেই দিক থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ। সরকারি সূত্রের মতে, প্রচারে মিথ্যা অভিযোগ এনে প্রার্থী বা দলের ভাবমূর্তি নষ্ট করা, বিভ্রান্তিমূলক প্রচার, এসব এবার রুখতেই হবে। অপরদিকে জেলা সভাপতিরা ছাড়া সকলে ভোটে লড়তে পারবেন বললেন মুখ্যমন্ত্রী। টিকিটের দাবিদার প্রদেশ কমিটির পদাধিকারীদের স্বস্তি। প্রদেশ বিজেপির পদ পেলে ভোটে লড়া যাবে না, এই চর্চা জোরদার হচ্ছিল বিজেপিতে। কারণ কিছুদিন আগে ভোটে লড়ার শর্তেই প্রদেশ বিজেপির সভাপতি পদের দৌড় থেকে ছিটকে যান প্রদেশ কলিতা। তার বদলে সভাপতি পদ পান দিলীপ শইকিয়া। তাই 26-এর বিধানসভা ভোটে টিকিট চাওয়া যাবে কিনা এ নিয়ে চিন্তায় ছিলেন নবগঠিত প্রদেশ বিজেপির পদাধিকারীরা। কিন্তু মুখ্যমন্ত্রী শনিবার স্পষ্ট করে দিয়েছেন, ভোটে না লড়ার শর্ত প্রযোজ্য হবে শুধু জেলা বিজেপি সভাপতিদের উপর, বাকি সকলে ভোটে লড়তে পারবেন। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিজেপির প্রদেশ কমিটির পদাধিকারীরা। নবগঠিত কমিটিতে এমন অনেকেই স্থান পেয়েছেন যারা বিধানসভা ভোটে টিকিটের দাবিদার। সাধারণ সম্পাদক পল্লব লোচন দাস থেকে শুরু করে সামাগুড়ির বিধায়ক দীপ্লু রঞ্জন শর্মা সেই তালিকায় রয়েছেন। প্রদেশ কমিটিতে স্থান পাওয়া মাকুমের পুলক গুহাই, সোনারীর তপন কুমার গগৈ, হাইলাকান্দির মুন স্বর্ণকার, গুরেশ্বরের টিকিটের দাবিদার রাতুল শর্মা, বরক্ষেত্রীর টিকিট প্রত্যাশী নারায়ণ ডেকা, জোরহাটের সিদ্ধার্থ অঙ্কুর বোরার সামনেও প্রশ্ন ঝুলছিল বিধানসভা ভোটে লড়া নিয়ে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই সংশয় দূর করে দিয়েছেন। নতুন প্রদেশ কমিটির সদস্যদের নাম ঘোষণা করে দিলীপ বলেছিলেন, কমিটির পদাধিকারীরা ভোটে লড়বেন কিনা সেটা সময় এলে দেখা যাবে। তারা তো বন্ড সাইন করেননি ভোটে লড়বেন না বলে। কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে সাফ করে দিয়েছেন, জেলা সভাপতিরা ছাড়া সকলেই ভোটে প্রার্থী হতে পারবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।